আজ মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগেই গতকাল নবান্নে দেখা গেল 4 এনসিপিআই সাংসদকে। তাৎপর্যপূর্ণভাবে তাদের মধ্যে 3 জনই মুর্শিদাবাদের সাংসদ। গতকাল নবান্নে আসেন খলিলুর রহমান, ইউসুফ পাঠান এবং আবু তাহের খান। গতকাল নবান্নে যান বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও। রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গে দেখা করেন 4 সাংসদ। প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে এই 4 সাংসদ নবান্নে ছিলেন। অন্যদিকে আজই মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু তার আগেই গতকাল রাত্রেই নবান্নে দেখা গেল 4 এনসিপিআই সাংসদকে। তাৎপর্যপূর্ণভাবে তাদের মধ্যে 3 জনই মুর্শিদাবাদের সাংসদ। গতকাল নবান্নে আসেন খলিলুর রহমান, ইউসুফ পাঠান এবং আবু তাহের খান। অন্যদিকে নবান্নে যান বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও। আধ ঘন্টারও কিছু বেশি সময় ধরে এই 4 সাংসদ নবান্নে ছিলেন। রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গে দেখা করেন 4 সাংসদ। এই 4 এনসিপিআই সাংসদ খলিলুর রহমান, ইউসুফ পাঠান এবং আবু তাহের খান। অন্যদিকে বীরভূমের সাংসদ শতাব্দী রায়, তারা গত রাতে নবান্নে যান এবং সেখানে রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গে দেখা করেন। প্রায় আধ ঘন্টারও কিছু বেশি সময় তারা নবান্নে ছিলেন। এদিকে গতকাল নবান্নে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কিছুক্ষণ কথা হয়েছে তার। তিনি জানিয়েছেন কোনো রাজনৈতিক আলোচনা নয়, কফি খেয়েছেন, ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছেন। চলতি সপ্তাহে সোমবার শহরে অমিত শাহ ছিলেন এবং তিনি গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর গতকাল নবান্নে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। 24শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3 আসনে রয়েছে উপনির্বাচন। রাজ্যসভার উপনির্বাচনের আগে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাতে তৈরি হচ্ছে নতুন জল্পনা। সেদিন আমার বাড়ি গেছিলেন, তোমরা সবাই জানো। 10 মিনিটের জন্যে একটা কথা হয়েছিল। আমার কিছু আজ আমি 40 বছর কাজ করছি, কিছু জিনিস আমারও দরকার হয়, আমার টিমের দরকার হয়, যেগুলো একটা প্রোটোকলও পড়ে যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে এসে বলা, যাতে ওইটুকু সুযোগ সুবিধে আমরা গত 45 বছর ধরে পেয়ে এসেছি। এটা আমি মনে করি এই চেয়ারটার সম্মান, আমাকে নিজে এসে বলা, তাকে অনুরোধ করা, এবং তার সঙ্গে অবশ্যই যখন বসে গল্প করেছি, কিছুক্ষণ কফি খেয়েছি, আর নানাবিধ কথা, ইন্ডাস্ট্রির কথা, আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারি, মহানায়ক উত্তম কুমারের 100 বছর, সেটা যাতে আমাদের সারা ভারতবর্ষের লোক মনে রাখেন এমনভাবে একটা জিনিস অনুষ্ঠান করা। আমার এর বাইরে কোনো কথা হয়নি। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষরা এইটুকু বিশ্বাস করুক, আমার সঙ্গে কারোর কোনো রাজনৈতিক কথা আলোচনা সেদিনও হয়নি, আজও হয়নি। যদি কখনো হয় মনে করেন যে আমার কোনো একটা কমিটিতে থাকলে সেটা আমার ইন্ডাস্ট্রি, সবাই জানেন যে আমি আমার ইন্ডাস্ট্রিটার জন্যে সবসময় রাত 2টোর সময় ডাকলেও আমি দাঁড়াবো, কারণ ওটা আমার জায়গা। তো সেরমভাবে যদি কখনো মনে হয় ডাকেন, আমার যদি কোনো একটুখানি পরামর্শ আমার ইন্ডাস্ট্রিটাকে ভালো করে, আরও বেটার হয়, কেন আসবো না? এটা তো আমার জায়গা। আমার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের বাকযুদ্ধ এবার সপ্তমে চড়ল। নাম না করে কুণাল ঘোষে আক্রমণ শানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জেলবন্দি অবস্থায় তার লেখা চিঠির প্রসঙ্গ টেনে আনেন বিরোধী দলনেতা। পাল্টা সুর চড়িয়েছেন কুণাল ঘোষও। 10 বছর আগে এই বেইমানির সলতে কিভাবে পাকাতে শুরু করেছিল, এই 91 পাতার দলিল ইজ এনাফ। আরে চাটন ঋত, একটা বোকা ছেলে, একটা খারাপ ছেলে। আমার 91 পাতার চিঠি আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। এবার চিঠি নিয়ে চুলোচুরি। কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের সংঘাতের পারদ এবার সপ্তমে চলল। সাংবাদিক বৈঠক থেকে পরস্পরকে লক্ষ্য করে বাছা বাছা শব্দবাণ ছুড়ল দুপক্ষ। বৃহস্পতিবার নাম না করে কুণাল ঘোষকে আক্রমণ শানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জেলবন্দি অবস্থায় তাঁর লেখা চিঠির প্রসঙ্গ টেনে আনেন বিরোধী দলনেতা। সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেইমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন এবং জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি
সেই 91 পাতার চিঠি অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টরকে। এই চিঠিতে লেখা রয়েছে যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী চিট ফান্ডের পয়সায় চলেন। এই চিঠিতে লেখা রয়েছে যে গোটা ভারতবর্ষে চিটফান্ডের সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। আমার এটা ভালো লাগছে, শয়নে স্বপ্নে জাগরণে ও যে ওই বালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। হ্যাঁ, এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি। হ্যাঁ, আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋত শয়নে স্বপ্নে জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। তা এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে, ইয়ে ডার হামে আচ্ছা লাগা। একদিকে 91 পাতার সেই পুরনো চিঠি এখন কালীঘাটে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর চড়িয়েছেন কুণাল ঘোষ। আমরা অপেক্ষা করব, যদি দিদির কাছে চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর পৌঁছে দেন বা পাশে বসে কাটাকুটির জায়গাটুকু এক্সপ্লেন করে দেন, সেটা যদি না হয়, 15 দিন যদি না এটা হয়, তাহলে আমরা এই 91 পাতার চিঠিটা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পাঠিয়ে দেবো। লোককে গদ্দার গদ্দার বেইমান বেইমান বলছেন। 10 বছর আগে এই বেইমানির সলতে কিভাবে পাকাতে শুরু করেছিলেন, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে লাটে তুলে দেওয়ার জন্য, লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য এই 91 পাতার দলিল ইজ এনাফ। আমার 91 পাতার চিঠি, ওগুলোর সঙ্গে নতুনের কোনো আমার বাড়িতেও দিস্তে আছে। আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। আমার অভিমান ছিল, অভিযোগ ছিল, তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালাগাল দেবো। আমি এখানে অভিযোগ করেছি, তার মানে তো এটাও মানতে হবে চাটন ঋত যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয়, তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল। কোথায় ছিলে ভাই তোমরা তখন? দল প্রতীক তহবিল নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের দড়ি টানাটানি এখন চরমে। সেই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল বৃহস্পতিবারের বাগযুদ্ধ। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ফ্রিজ হয়ে যাওয়া 3টি অ্যাকাউন্ট আপাতত শর্ত সাপেক্ষে ব্যবহার করা যাবে, এমনই অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে দৈনন্দিন কাজে ব্যবহার করা যাবে, আইনি খরচও করা যাবে। তবে স্পেশাল অফিসার নিয়োগ করেছে আদালত, আপাতত তিনিই অ্যাকাউন্টগুলি পরিচালনা করবেন। হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি করবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফ্রিজ হয়ে যাওয়া ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কিছুটা স্বস্তি দিলেও খরচের ব্যাপারে কালীঘাট তৃণমূলের হাত পা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে দিলেন, দৈনন্দিন কাজ ও মামলার খরচের জন্য 3টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে অ্যাকাউন্টগুলি পরিচালনার ভার কালীঘাট তৃণমূলের হাতে থাকবে না। সেগুলি পরিচালনা করার জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করছে আদালত। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে ঋতব্রত তৃণমূলের বিধায়ক বিশ্বনাথ দাসের আইনজীবী দাবি করেন, আমরাই আসল তৃণমূল কংগ্রেস, আমাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে দেয়া হোক। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, কে আসল কে নকল সেটা বিচার করা আমার কাজ নয়। আপনি তৃণমূলের প্রতীক নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, জিতেছেন, এই অ্যাকাউন্ট থেকেই আপনাকেও টাকা দেওয়া হয়েছিল। চৌঠা মের পর ডিগবাজি খেলেন। আপনি বর্তমান পরিস্থিতিতে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। চৌঠা মের আগে মনে হয়নি এই অ্যাকাউন্টে সমস্যা ছিল? অ্যাকাউন্টের যারা এই মুহূর্তের প্রেজেন্ট সিগনেটরি, তারা যদি তাদের মধ্যে থেকে দুজন যদি চেক পেশ করেন, সেই চেকটা পাস করবেন জাস্টিস তালুকদার। অ্যাজ পার যে এভিডেভিট দেওয়া হয়েছে, সেই এভিডেভিটের খরচার যে নিরিখ দেওয়া হয়েছে সেই বিষয়, এবং তার সাথে সাথে ডে টু ডে এক্সপেন্ডিচার, স্যালারি, লিগাল এক্সপেন্ডিচার ইত্যাদি বিষয়েও খরচা করতে পারবেন আপনি। বিচারপতি এই দিন বলেন, 18 জুন সন্ধ্যা 6টায় অভিযোগ দায়ের হলো, আর 19 জুন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল। মনে হচ্ছে যেন অ্যাকাউন্ট বন্ধ করার জন্যই অভিযোগ দায়ের করা হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে আমরা 7 বিধায়কের কাছ থেকে অভিযোগ পেয়েছি, 3 জনের বক্তব্য রেকর্ড করেছি। পুলিশ 7টা কেন 70টা অভিযোগ পেতে পারে। পদক্ষেপ করার আগে তো দেখতে হবে যে কি অপরাধমূলক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। আমি ভাবছি যে পুলিশ এত দ্রুত কাজ কেন করছে। একজন সাধারণ গরিব মানুষ যখন থানায় যায়, তখন তো পুলিশের এই তৎপরতা দেখা যায় না। অ্যাকাউন্ট ফ্রিজ করার সময় পুলিশের কাছে কি তথ্য প্রমাণ ছিল সেটা তো আদালত এখনো জানতে পারেনি। এরপরই আদালত নির্দেশ দেয়
অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করা হলো। দুজন স্বীকৃত এবং অনুমোদিত স্বাক্ষরকারী ব্যক্তি স্পেশাল অফিসারের কাছে চেক জমা দেবেন। স্পেশাল অফিসার চেক দেখে স্বাক্ষর করলে তারপর সেই চেক ব্যাংকে জমা করা যাবে। দৈনন্দিন কাজকর্মের জন্য 3টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে কালীঘাট তৃণমূল। করা যাবে মামলার খরচ, এছাড়া অন্য কোনো আর্থিক লেনদেন করা যাবে না। বিধায়ক বিশ্বনাথ দাসের আইনজীবী বলেন, তৃণমূলের 2 অংশের বিবাদ নির্বাচন কমিশনের কাছে বিচারাধীন রয়েছে, ফলে স্পেশাল অফিসার যেন আমাদের দিকটা বিবেচনা করে দেখেন, সেই নির্দেশ দয়া করে দেবেন। বিচারপতি বলেন, না এটা হতে পারে না। এই মুহূর্তে আপনারা স্পেশাল অফিসারের কাছে কোনো আবেদন জানাতে পারবেন না। আগে কমিশন সিদ্ধান্ত নিক, তারপর আমরা আবার বিবেচনা করে দেখব। আদালতের অন্তর্বর্তী নির্দেশ 30শে সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। আদালতের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করতে চলেছি। ইডি কালকে একটা বড় অংশের টাকা ফ্রিজ করেছে। অভিযোগ উঠছে যে 160 কোটি টাকায় চার্টার্ড ফ্লাইট এবং হেলিকপ্টার, মানে একটা কোম্পানি কিনেছে, টাকা গেছে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে, আবার সেই কোম্পানিকেই সেই ফ্লাইটের জন্যে, সেই হেলিকপ্টারের জন্য ভাড়া দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে কলকাতা থেকে কেম্যান আইল্যান্ডস পর্যন্ত মানি লন্ডারিংয়ের রুট। এগুলো আমরা শুনেছি, তো আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, আমরা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করতে চলেছি। বিচারপতি জানিয়ে দিয়েছেন, তদন্তের মতোই চলবে। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে সব পক্ষকে। তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পরবর্তী শুনানির দিন পেশ করবে পুলিশ। আয় ব্যয়ের হিসাব আদালতে পেশ করবেন স্পেশাল অফিসার। 21শে সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাত থেকে দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া নাকি এমনটাই থাকবে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। সরাসরি আপনাদের নিয়ে যাব। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, একেবারে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, কেমন থাকবে গোটা দিন আজকে আবহাওয়া? উইকেন্ডে বা কেমন কাটতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি? দেখো, দক্ষিণবঙ্গে আজকে দিনভর এরকমই আবহাওয়া থাকবে, অন্তত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সেরকমটাই বলছে। দক্ষিণবঙ্গে কলকাতা এবং সংলগ্ন এলাকায় যে বৃষ্টি শুরু হয়েছে, একই রকমভাবে বৃষ্টি চলবে। বৃষ্টি সব থেকে বেশি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তা হলো উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গের 5 জেলা, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সহ মোট 5 জেলাতে উত্তরবঙ্গে সেখানে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে এবং অতি ভারী বৃষ্টি হতে পারে এই সমস্ত জায়গাতে। আর ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে 2 দিনাজপুর জেলার জন্য। অর্থাৎ উত্তরবঙ্গের 5 জেলায় অতি ভারী বৃষ্টি, লাল সতর্কতা, এবং তার থেকে নিচের 2 জেলা দুই দিনাজপুর উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, সেখানে হলুদ সতর্কতা জারি হয়েছে। এবং আবহাওয়ার এই যে ভোল বদল, এই আবহাওয়ার ভোল বদল তা কিন্তু মোটামুটিভাবে সোমবার পর্যন্ত চলবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত সর্বত্র বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির যে সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে রয়েছে তা সোমবার পর্যন্ত জারি থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের বক্তব্য। তার পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত নদীতে জলস্তর ইতিমধ্যেই বেড়েছে, তা সেই বিষয়ে কিন্তু প্রশাসনকে সতর্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রত্যেকটা উত্তরবঙ্গের প্রায় সবকটা নদী, জলঢাকা, তিস্তা, তোরসা, সব জায়গাতে কিন্তু জলস্তর অত্যধিক বেড়ে যাওয়াতে আশঙ্কা তৈরি হয়েছে। নিম্ন যে এলাকাগুলি রয়েছে, নদীর লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে, সেখানে যারা নদীর পাড়ে বসবাস করেন তাদেরকে সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে। এই পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত চলবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। সন্দীপ, ধন্যবাদ। বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন 3 রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইক। আর যোগদানের কয়েক ঘন্টার মধ্যে 3 জনকেই রাজ্যসভার খালি হওয়া 3 আসনে প্রার্থী করল বিজেপি। এদিনই নবান্নে গেলেন এনসিপিআইতে যোগদানকারী 4 জন লোকসভার সাংসদ। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে গিয়ে সাক্ষাৎ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইক, এই 3 জন তারা আমাদের দলে যোগদান করছেন। একদা 3 জনই তৃণমূলে ছিলেন, এবার একসঙ্গে বিজেপিতে যোগ দিলেন। বিকেলে পদ্ম পতাকা হাতে তুললেন।
রাতে তিনজনই রাজ্যসভার প্রার্থী হলেন। আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন, এবার বিজেপির রাজ্যসভার সাংসদ হওয়া নিছকই সময়ের অপেক্ষা। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাই। রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন তিনজন। বৃহস্পতিবার দুপুরে বিজেপিতে যোগ দিলেন ত্রয়ী। আর রাতে পশ্চিমবঙ্গ থেকে খালি হওয়া 3টি আসনে তাদের প্রার্থী করল বিজেপি। অর্থাৎ তাদের পদত্যাগের ফলে খালি হওয়া আসনে তারাই প্রার্থী হলেন। শুধু বদলে গেল দল। 3 প্রাক্তন তৃণমূল সাংসদকে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম। বিজেপিতে যোগ দিয়ে সুস্মিতা দেব নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন। আর সুখেন্দু শেখর রায়ের গলায় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। जब आरजी कांड घटा, सारा बंगाल की आम जनता सड़क पे आ गई, लाखों की संख्या में। ये लोग राजनीति के साथ सब जुड़े हुए नहीं थे। एंड द चीफ एग्जीक्यूटिव हु कैन नॉट रीड द राइटिंग ऑन द वॉल, शी इज फिनिश्ड, हिज पार्टी इज ओवर। মোদিজির সমালোচনা অনেকেই করে, কিন্তু ইট ক্যানট বি ডিনাইড যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং, লাস্ট মাইল ডেলিভারি ইজ এক্সেলেন্ট। আমার মনে হয় না দ্যাট যে ধরনের ন্যাশনাল এক্সপ্যানশন বা অ্যাসপিরেশন বা অ্যাকসেপ্টেন্স প্রাইম মিনিস্টার মোদির আছে, এরকম দ্বিতীয় কোনো নেতা আজকে এই দেশে নেই। একদা দলীয় সতীর্থদের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কটাক্ষের সুর শোনা গেল কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের গলায়। এটাই তো হওয়ার ছিল। এই যে প্রথমে তৃণমূলের বিরুদ্ধে বলা, তারপরে তো যোগদান করার ছিল। এটা যোগদান মেলা হলো। সুখেন্দু তো অমিত শাহকে গিয়ে ওর বাবার লেখার চিঠি দিয়ে এসছে। এদের কোনো নীতি নেই। মানুষ এগুলো বিচার করবে যে কারা কিছুটা নীতিনিষ্ঠতা দেখাচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির যা শক্তি, তাতে 3 জনেরই রাজ্যসভায় নির্বাচিত হওয়া নিশ্চিত। শিবাশিস মৌলিক, সৌমিত্র রায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।